স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। জানাবো খবরের বিস্তারিত। স্বপ্ন না থাকলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্ব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কল্পনাকে সবচেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে নোবেলজয়ী ডক্টর ইউনুস বলেন, কল্পনাপ্রবণ আর উদ্যমী তারুণ্যই বদলে দিতে পারে আগামীর বিশ্ব, যেখানে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব বিরাজ করবে। কল্পনা শক্তির কোনো সীমানা নেই। কল্পনা হলো সবচেয়ে শক্তিশালী। কল্পনাপ্রবণ আর উদ্যমী তরুণরাই বদলে দিতে পারে আগামীর বিশ্ব, যেখানে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব বিরাজ করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুজান রাইলিথার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। তারা আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। এক দফার আন্দোলনে বিজয়ী হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তাদের তোপের মুখে পদত্যাগে বাধ্য হলেন উপাচার্য মোহাম্মদ মাসুদ। পদত্যাগ করেছেন উপ-উপাচার্য এস.কে শরীফুল আলমও। কোনো বিশ্ববিদ্যালয়ে যদি স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তা প্রতিরোধের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের এক দফা নিয়ে আন্দোলনে নেমেছিলেন কুয়েটের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একাংশ বসেছিলেন আমরণ অনশনে। এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে অনশন ও বিক্ষোভ চলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ভেতরে বাইরে অনেক নাটকীয়তার পর শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য মোহাম্মদ মাসুদ। পদত্যাগ করেছেন উপ-উপাচার্য এস.কে শরীফুল আলমও। ভিসি প্রভিসির পদত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছিল বুধবার রাতেই। খবর পেয়ে ৫৮ ঘন্টার অনশন ভেঙে ক্যাম্পাসে উল্লাস করেন আন্দোলনকারীরা। ২ মাসেরও বেশি সময় আন্দোলনের পর শান্ত কুয়েট ক্যাম্পাস। আন্দোলনকারীরা বলছেন, আগামী দিনেও কোনো বিশ্ববিদ্যালয়ে যদি স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠে, শিক্ষার্থীরা প্রতিরোধ করবে। আমরা যে কাজটা করেছি, প্রতিটা বিশ্ববিদ্যালয় প্রতিটা স্বৈরাচারের বিরুদ্ধে ইনশাআল্লাহ সবসময় এরকম সজাগ থাকবে এবং তাদের প্রয়োজনে আমরা সবসময় সচেষ্ট ভূমিকা পালন করব। জেভিসি ছাত্রদের পালস বুঝবে, জেভিসি আমাদের রাজনীতিমুক্ত ক্যাম্পাসে রাজনীতি আনার চেষ্টা করবে না, এমন ভিসি আমরা চাই। আমরা এমন একটি ক্যাম্পাস চাচ্ছি যেখানে এরকমভাবে আর কেউ কখনো বহিরাগত হোক বা ভিতরের হোক, কেউ কখনো হামলা মামলা এসবের কখনো আর শিকার হবে না। 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার জেরে 37 শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছিল। এর প্রতিবাদে এক দফার আন্দোলনে নামেন কুয়েট শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী সহ আহত শ্রমিক ও নিহতদের স্বজনেরা। দাবি তোলেন ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের। শ্রদ্ধা নিবেদন করে দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন শিল্প সচিব। দীর্ঘ ১২ বছর ধরে রানা প্লাজা ধসের দুর্বিষহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজন ও আহত শ্রমিকরা। আহতদের অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা, অর্থের অভাবে পাচ্ছেন না সুচিকিৎসা। প্রতি বছরের মতো বৃহস্পতিবার সকাল থেকেই ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভের সামনে উপস্থিত হতে থাকেন নিহতের স্বজন ও আহত শ্রমিকরা। বিভিন্ন ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তুলে ধরেন নানা দাবি। এ সময় উপস্থিত আহত শ্রমিক ও নিহতের স্বজনরা প্লাজা ধসের ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে এ ঘটনায় দায়ী ভবন মালিক সোহেল রানা সহ জড়িত সকলের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন। আগে যখন মেয়ে কামাই করে খাওয়াইতে বাঁচতাম, কি ধরে বাঁচবো, আমরা নদী ভাঙ্গার মানুষ। যতক্ষণ আমরা বেঁচে থাকি আমাদের চিকিৎসা দিতে হবে,
এদিকে এত বছরেও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। শ্রমিকরা সেই পরিমাণ টাকা পায়নি যে পরিমাণ টাকা আমার বাংলাদেশে আছে। আমরা অবিলম্বে তদন্ত করে এই টাকা প্রকাশ করে শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে 1 বছরের মধ্যে মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতি এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেন শিল্প সচিব। যে আগামী বছর যখন আমরা এটা পালন করব তখন দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে। এর বাইরে যেটি আছে যে আহত শ্রমিকরা আছে তাদের চিকিৎসার দরকার, এগুলো কিভাবে করা যায় সেই বিষয়টা দ্রুত রানা প্লাজা ধসের ক্ষতিগ্রস্তদের দাবি পূরণ করে আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। রপ্তানি খরচ কমানোর পদক্ষেপ নিয়েছে সরকার, তাই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না, এমন দাবি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী মিট বাংলাদেশ এক্সপোজিশন প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা জানান, দুর্নীতি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এর ফলে ব্যবসা সহজ হবে। 2 দিনের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে 9টির বেশি দেশের ক্রেতা সোর্সিং এজেন্ট অংশ নিয়েছে। 120টির বেশি কোম্পানি নিজ নিজ পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে প্রদর্শনীতে, ব্যবসায়িক সংযোগ স্থাপনের লক্ষ্যে। আমাদের যে সক্ষমতাগুলো ছিল, যেগুলো অব্যবহৃত ছিল, আমরা এগুলো সকলগুলোকে সমন্বয় করে এখন ব্যবহার করে আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। মিরপুরের রূপনগরের আবাসিক এলাকার একটি সড়কে প্রবেশ গেট ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্থানীয় বাসিন্দাদের চলাচল নির্বিঘ্ন করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এমন অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা গেট, দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে কোনো ধরনের নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। সুন্দরভাবে গুছাই নিয়ে যেতাম, কিছু বললো না। নদী ভাঙে যেরকম তার থেকে নিষ্ঠুর ভাবে আমাদের ভাঙছে। আমাগো মালামাল অনেক কিছুই নষ্ট হয়েছে, আমাগো এই ক্ষতিপূরণ এটা আমাগো কে দিবে? কেউ কেউ আবার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। রাস্তায় যদি গেটগুলো দিত তাহলে এলাকাবাসী শান্তি পাইতো এবং শৃঙ্খলাভাবে চলতে পারত, চোর ডাকাত থেকে নিরাপত্তা পাইতো। কোনো নোটিশ না, কোনো বলে নাই। তবে এলাকাবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতেই এই অভিযান পরিচালনা হয়েছে বলে দাবি করেন সিটি কর্পোরেশন কর্মকর্তা। জনগণের দাবির প্রেক্ষিতে এবং আমাদের সিটি কর্পোরেশনের বিভিন্ন শুনানিতে জনগণের দাবি রাস্তাগুলো উন্মুক্ত করতে হবে, গেটগুলো ভেঙে দিতে হবে। তা জনগণের সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং রাতের বেলাও যেন একজন রোগীর বের না হতে কোনো অসুবিধা না হয় এবং ইমার্জেন্সি কেউ যদি বের হতে চায় তার জন্য যদি কোনো অসুবিধা না হয়, নির্বিঘ্নে চলাচল করার জন্য আমাদের এই উচ্ছেদ অভিযান। তিনি আরও বলেন, গণশুনানিতে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতেই এই অভিযান পরিচালনা করছে সংস্থাটি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে 50,000-এরও বেশি ব্যাটারি চালিত রিকশা থেকে বছরে প্রায় 306 কোটি টাকার চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট। বিদ্যুতের অপচয় ও যানজটের কারণে চলাচল নিষিদ্ধ থাকলেও পুরো চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে রিকশাগুলো। একদিকে রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, অন্যদিকে ঘটছে একের পর এক দুর্ঘটনা। চট্টগ্রামের মনসুরাবাদ গোয়েন্দা কার্যালয়ের মাঠ ও সদরঘাটে শত শত ব্যাটারি চালিত রিকশার স্তূপ। জায়গা না পাওয়ায় আটক করা এসব নিষিদ্ধ রিকশা রাখতে পারছে না পুলিশ। অভিযানে এসব রিকশা আটক করা হলেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। 5ই আগস্টের পর অস্থির পরিস্থিতি ও পুলিশের অনুপস্থিতির সুযোগে প্রধান সড়কগুলোতে অবাধে চলাচল শুরু করে ব্যাটারি চালিত রিকশা। মানে 600 টাকা ভাড়া দেয়, ভাড়া দেওয়ানোর পরে কোম্পানির এটা 170 টাকা তাদের বিল দেওয়া লাগে। সাইডে যে দোকান আছে, দোকান থেকে আমরা ভাঁজগুলা ওই দোকানে বেছে আমরা কিনে আনি। এখানে মিস্ত্রি আছে গ্যারেজে, মিস্ত্রির কাছে আনিয়ে দিয়ে মিস্ত্রি লাগাই দেয়, ওরা আটকায় আবার টাকা দিয়ে নাহলে একেবারে বন্ধ করে ম্যাজিস্ট্রেটকে নিয়ে তলা লাগান, আমরা বাইর করবো না। চার্জ দেওয়ার জন্য প্রতিটি ব্যাটারি চালিত রিকশা থেকে দৈনিক 170 থেকে 180 টাকা করে চাঁদা আদায় করা হয়। নগরীতে প্রতিদিন চাঁদাবাজি হয় কমপক্ষে 85 লাখ টাকা, মাসে দাঁড়ায় 25 কোটি আর বছরে প্রায় 306 কোটি টাকা।
চার্জিং স্টেশন যেগুলো, এখানে প্রতিদিন 180 টাকা করে আপনার চার্জিং খরচ বাবদ নেয়, কিন্তু এই টাকাটা একজনে পাচ্ছে না, এটা অনেকেই ভাগাভাগি করে নিচ্ছে, যে বিশেষ করে মাল্টি বাণিজ্য এখানে একটা বিশেষ ফ্যাক্টর বলে আমরা মনে করি। চীনসহ বিভিন্ন দেশ থেকে পার্টস এনে স্থানীয় দোকানে তৈরি করা হয় ব্যাটারি চালিত রিক্সা। তাই আমদানি বন্ধ করা না হলে তাদের দৌরাত্ম্য কমবে না বলে মনে করে পুলিশ। তাহলে ইম্পোর্টের অনুমতিটা কে দিয়েছে, কারা দিয়েছে, কখন থেকে আসা শুরু হয়েছে, বিভিন্ন শোরুমগুলো আছে সেই শোরুমে বিক্রি হচ্ছে, সেই শোরুমের দোকানের অনুমতি কারা দিয়েছে। পুলিশ এখানে একক কোনো বিষয় না, এটার স্টেক হোল্ডার অনেকে আছে। ট্রাফিক বিভাগের নির্দেশনা অমান্য করলে অবৈধ যানবাহন আটক সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সিএমপি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ রংপুরে। দেশের প্রতিটি জেলার সাধারণ নাগরিকদের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ এবং কি সম্ভাবনা নিয়ে আজ আমি আছি রংপুর জেলায়। সেখানে যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে তার মধ্যে তিস্তা নদী ভাঙন, তিস্তা নদীর যে চলাঞ্চলের সাধারণ মানুষ রয়েছে সেখানকার যে তাদের যে দুর্বিষহ জীবনযাপন, কৃষকদের, সেই প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এই পীরগাছা যে তিস্তা চরের পাড়ের মানুষদের যে জীবন সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে তিস্তা নদীতে যে গ্রাস করা হয় প্রতি বছর হেক্টর জমি, যেহেতু শস্য ভাণ্ডার এই রংপুর, সেক্ষেত্রে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা এই তিস্তা নদীর কারণে? আমাদেরকে এই তিস্তা নদী ধ্বংস করে ফেলাইছে। বাস্তব বাড়ি ঘর অনেক কিছু ধ্বংস হয়ে গেছি আমরা। বর্তমান নদীর পাড়ের লোকেরা যা পরিস্থিতি, এখন মনে করো এই যে আবার হইতেছে, কিছুদিন পরে পানি বন্যায় কিন্তু ভাসি যাইবে। এই 5-6 কিলো রাস্তা কিন্তু মানে হাঁটিয়ে যাতায়াত করিয়ে নাকি এখন শুকেন, আর কিছুদিন পরে ফির আবার লোককে কিন্তু যাতায়াত করতে হবে। এই বাড়িঘর ভাঙতে ভাঙতে আমরা কিন্তু ক্লান্ত। আমরা সরকারের কাছে আমরা চাই নদী শাসন, আমাদের এক কথা আমরা নদী শাসন চাই। অসংখ্য ধন্যবাদ। এখানে আরও কয়েকজন আছেন, সেই তিস্তার যে বিষয়গুলো রয়েছে সেই তিস্তার বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করব। সেখানে যে দুর্ভোগের মাত্রাটা আসলে কি পরিমাণ হয়ে থাকে কৃষকদের, বিশেষ করে একটু যদি জানতেন বা বলতেন। আমরা দেখি যে প্রতি বছর তিস্তার ভাঙনে মানুষ ভূমিহীন হয়ে যাচ্ছে। প্রচলিত যে ভূমি আইন, সেই ভূমি আইন অনুযায়ী নদী শিকস্তি এবং নদী পয়স্থি জমির কারণে কৃষকরা কিন্তু সর্বশান্ত হচ্ছে। আমরা চাই তিস্তা একটি ফ্লাসি রিভার, যে কারণে এটার জন্য একটা ভিন্ন নীতিমালা এবং ভিন্ন আইন করা দরকার। প্রচলিত যে আইন আছে এই আইনটি সংস্কার করে এটা যদি এমন করা হয় যে পুনরুদ্ধারকৃত জমি ভূমির পূর্বতন মালিকের কাছে যাবে, যার কাগজ তার কাছে জমি ফেরত যাবে, তাহলে কিন্তু তিস্তায় যে সমস্ত মানুষ ভূমিহীন হচ্ছে সেই ভূমিহীনতার থেকে মানুষ বের হয়ে আসতে পারে। আর কি কি উপায় আছে উত্তরণের জন্য? আমি বলবো, আমরা যারা বলছি যে তিস্তা পাড়ের মানুষের যে কথাটি যে তিস্তা নদী খনন, তাই এখন আমরা যারা বলেই আসতেছি তিস্তা পাড়ের মানুষ নিজস্ব অর্থায়নে এই তিস্তা নদীটা খনন করা হোক। নিজস্ব অর্থটা কোথায় আসবে? আমরা বলছি তিস্তা কর্তৃপক্ষ গঠন করো। আমরা বলছি বিদেশি বিনিয়োগ না নিয়ে বাংলাদেশের বিনিয়োগকারীকে তিস্তা বন্ড চালু করো। আমরা বলছি যেহেতু রংপুর বিভাগ বৈষম্যের শিকার, এই বৈষম্য। এখানে আরেকজন আছে, ছোট্ট করে যদি একটু উত্তর নিতে চাই। সেক্ষেত্রে অনেকভাবেই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে রংপুর। সেই বিষয়টা যদি তিস্তা সমীক্ষার বিষয় আলোচনা হচ্ছে, এটা যদি একটু বলতেন ছোট করে। মানে এটা নিয়ে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছিল। আন্দোলনের মুখে বিগত সরকার বলেছিল যে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এর সঙ্গে তারা এমইউ চুক্তি করেছিল চীনের সঙ্গে, কিন্তু যতটুকু জানা যায় শেষ মুহূর্তে এসে ভূরাজনীতির দৌলতের কারণে শেষ মুহূর্তে এসে এটা স্থগিত হয়ে যায়। আমরা যেটা বলতেছি, এটা এখন এই সরকার ক্ষমতায় আসার পরে এটা আবার নতুন করে নবায়ন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চুক্তি। আমরা মনে করি এই সরকার এখানে ভূরাজনীতি, আমরা তো ভাটিতে আসি, এটা তো আমরা তো উজানে নাই, ভারতের অংশে নাই। এখানে আমাদের যে নদী খনন করতে হবে, নদী গভীর করতে হবে, 2 তীর সংরক্ষণ করতে হবে, বাঁধগুলোকে মেরামত করতে হবে। এই জন্য চীন অর্থ
সাহায্য করতে প্রস্তুত, চীনের রাষ্ট্র প্রস্তুত। আমরা বলতেছি আমরা কারিগরি সাহায্য চীনের নেব, কিন্তু অর্থের ক্ষেত্রে নিজস্ব অর্থায়ন এটা করা যাবে, এটা হলে ধাপে ধাপে করা হবে। এই জন্য আমরা দাবি করেছি নিজস্ব অর্থায়ন এটা বাস্তবায়ন করার জন্য। এর জন্য তিস্তা বন্ডের কথা বলছি, আর এইটা আপনার সরাসরি একনেকে জরুরি ভিত্তিতে এই অর্থ বরাদ্দ করে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। প্রতি বছর তিস্তার ভাঙনে 1 লক্ষ কোটি টাকার সম্পদ তিস্তা খেয়ে ফেলে এবং প্রতি বছর খরাকালে 15 লক্ষ মেট্রিক টন খাদ্য নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন সাধারণ যে সব কিছু মিলিয়ে আসলে তিস্তা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা অর্থনৈতিকভাবে যে রংপুর পিছিয়ে আছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে। ভিন্ন কোনো এলাকায় গিয়ে তাদের যে দুঃখ দুর্দশা এবং কি সমস্যার সমাধানের উত্তরণে কী কী করছেন সংশ্লিষ্টরা সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। চাষাবাদেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। দেশের বেশিরভাগ এলাকায় ধান বা গম কাটা, মাড়াই ও বস্তাবন্দিতে ব্যবহৃত হচ্ছে এসিআই হারভেস্টার মেশিন। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনায় কৃষককে সেবা দিয়ে যাচ্ছে ইয়ানমারের 70টির বেশি হারভেস্টার মেশিন। এতে উৎপাদন খরচের পাশাপাশি কমছে ভোগান্তি। হাওর এলাকা সুনামগঞ্জ, সবুজ ধান খেতে ভরে আছে শত শত একর জমি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার 137টি হাওরে বোরো ধানের ভালো ফলন হয়েছে। বন্যায় ফলন নষ্ট ও তাড়াতাড়ি ফসল কেটে ফেলার আশঙ্কা সবসময় থেকে যায়। তবে বর্তমানে কৃষকের ভরসা হয়ে উঠেছে এসিআই লিমিটেডের হারভেস্টিং এক্সপ্রেস প্রজেক্ট। কৃষিকাজের ধাপে ধাপে ব্যবহৃত হচ্ছে নানা ধরনের আধুনিক প্রযুক্তি। অত্যাধুনিক মেশিন দিয়ে একই সঙ্গে নিখুঁতভাবে ধান, গম কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা হচ্ছে। প্রতি বছরে ধান কাটার সিজনে নতুন হারভেস্টারের চাহিদা বেশি থাকে। ভর্তুকি বন্ধ থাকার কারণে আমি গাড়ি কিনতে পারি নাই, তাই এসিআই হারভেস্টার এক্সপ্রেস একটি ভালো ব্যবস্থা। প্রতি বছর সুনামগঞ্জে বন্যা হয়, আর ইয়ানমার হারভেস্টার দিয়ে ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছি। চুক্তিভিত্তিক শ্রমিকদের নিয়ে ধান কাটা, মাড়াইয়ে একর প্রতি খরচ পড়ে 10 থেকে 12,000 টাকা। এসিআই হারভেস্টার মেশিন ব্যবহার করায় খরচ নেমে এসেছে 5 থেকে 6,000 টাকাতে। এছাড়া প্রতি একরে জ্বালানি খরচ হয় মাত্র 8 থেকে 9 লিটার। টানা 4 থেকে 5 দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের সুনামগঞ্জের হাওয়ারের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, তাই আমি এসিআই হারভেস্টিং এক্সপ্রেস থেকে গাড়ি ভাড়া নিয়ে ধানগুলো কাটতেছি। হারভেস্টার কিস্তি দিয়ে কেনা বা ভাড়া নিয়েও ব্যবহার করতে পারবেন কৃষক। যে কোনো সমস্যায় বিনামূল্যে সেবা দিয়ে থাকে এসিআই লিমিটেড ইয়ানমার হারভেস্টার। আমাদের যে হারভেস্টার, আমরা নিজেরা নতুন হারভেস্টার এখানে ভাড়ায় দিয়ে ধান কেটে মানে অলরেডি 2000 একর কেটে ফেলেছে এবং আমরা প্রত্যেকটা হারভেস্টার দিনে কমপক্ষে 12-13 একর করে কাটছে। তো 55টা হারভেস্টার কাজ করছে। চাষাবাদ সহজ করার পাশাপাশি এসিআই হারভেস্টারের সহযোগিতায় কৃষকের জীবন হয়েছে ঝামেলাহীন ও সহজ। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। মালয়েশিয়া, আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার, ইরাক, লিবিয়া সহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর উদ্যোগ নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বা বায়রা। সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অন্তর্বর্তী সরকারের কাছে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার আগে এ দাবি জানান তারা। সংগঠনটির নেতারা জানান, সৌদি আরবের পর মালয়েশিয়া কর্মীদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। সে সরকারের অভ্যন্তরীণ নীতির কারণে গত বছরের 31 মের পর সকল সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকার আলাপ আলোচনার মাধ্যমে শ্রমবাজার চালুর উদ্যোগ নেবে বলে তারা প্রত্যাশা জানান। এবার আরো কিছু সংবাদ দেখে নেব এক নজরে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সিটি মেয়র ঘোষণার দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটি। পরে তারা মিছিল নিয়ে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন। 2018 সালে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে নির্বাচিত ঘোষণা করা হবে কিনা তা নির্ধারিত হবে 4 মে। আদালতে আজ এই মামলার শুনানির কথা থাকলেও বিবাদী সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মামলার জবাব না দেওয়ায় তা পুনর্নির্ধারণ করা হয়। টাঙ্গাইলে ভূঁইয়াপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে এক নারী নিহত হয়েছেন। ভোরে ভূঁইয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়কের টেপিবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। রমেশা বেগম ঘুমিয়েছিলেন। জামালপুরগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান রামেসা।
নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি ও সকল পদোন্নতির ক্ষেত্রে মেধাকে মূল্যায়ন সহ 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে নিজ ক্যাম্পাসে চলমান আন্দোলনে নিজেদের অবস্থানও তুলে ধরেন তারা। নেত্রকোনায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 8ম শ্রেণীর শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও মারধরের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। চীনের ওপর মার্কিন শুল্ক 50 থেকে 65% কমাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে কথা বলেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, একতরফা নয়, চীনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে মার্কিন কর্মকর্তারা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।